আমার পেটটা এত ব্যথা করছে যে আমি ঘুমাতে পারছি না। মা বলেছে তোমাকে যেন না বলি। আমি কাজের সফর শেষ করে বাসায় ফিরে মাত্রই ঢুকেছিলাম, তখন আমার ৮ বছরের মেয়ে মিতু নীরবে সেই গোপন কথাটা জানালো, যেটা তার মা রূপা চেয়েছিল চিরকাল লুকিয়ে থাকুক। আমি বাড়িতে ঢুকেছি মাত্র ২ মিনিটও হয়নি। আমি ভেতরে ঢুকতেই বুঝেছিলাম কিছু একটা ঠিক নেই। কোনো ছোট্ট পায়ের দৌড় নেই আমাকে স্বাগত জানানোর জন্য। না কোনো হাসি, না কোনো জড়িয়ে ধরা, শুধু নিস্তব্ধতা। তারপর আমি তাকে বেডরুম থেকে শুনতে পেলাম, নরম, ভাঙ্গা, প্রায় শোনা যায় না এমন কণ্ঠ। বাবা, প্লিজ রাগ করো না। সে ফিসফিস করে বলল, মা বলেছে আমি যদি তোমাকে বলি তাহলে সব কিছু আরও খারাপ হয়ে যাবে। কিন্তু আমার পিঠে খুব ব্যথা, আর আমি ঘুমাতে পারি না। আমি করিডোরে দাঁড়িয়ে জমে গেলাম। এক হাতে তখনও সুটকেস ধরা। হৃৎপিণ্ড এত জোরে ধকধক করছিল যেন বুক ফেটে যাবে। এটা কোনো বাচ্চার জিদ ছিল না, এটা কোনো অতিরঞ্জন ছিল না, এটা ছিল ভয়। আমি, মিস্টার ইয়াসিন, ঘরের দিকে এগোলাম এবং দেখলাম মিতু দরজার আড়ালে অর্ধেক লুকিয়ে দাঁড়িয়ে আছে, যেন সে অপেক্ষা করছে যে কেউ তাকে টেনে নিয়ে যাবে। তার কাঁধ শক্ত হয়ে আছে, চোখ নিচের দিকে। তাকে মনে হচ্ছিল নিজের বয়সের চেয়েও অনেক ছোট। মিতু, আমি বললাম, কণ্ঠে শান্তি আনার চেষ্টা করে। বাবা এসেছে, আমার কাছে এসো। সে নড়ল না। আমি সুটকেস রেখে ধীরে ধীরে এগোলাম, যেন ভুল এক পা ফেললে সে অদৃশ্য হয়ে যাবে। আমি হাঁটু গেড়ে বসতেই সে চমকে উঠল, আর আমার বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে গেল। কোথায় ব্যথা? আমি আস্তে করে জিজ্ঞেস করলাম। তার ছোট্ট হাত পাজামার কাপড় শক্ত করে ধরল। আঙ্গুলগুলো সাদা হয়ে গেল। আমার পিঠে। সে ফিসফিস করে বলল, সবসময় ব্যথা করে। মা রূপা বলেছে এটা একটা দুর্ঘটনা। আমাকে বলেছিল তোমাকে না বলতে, বলেছে তুমি রেগে যাবে আর খারাপ কিছু হবে। আমার ভেতরের কিছু একটা ভেঙে গেল। আমি হাত বাড়ালাম, কিন্তু তার কাঁধে স্পর্শ করতেই সে কেঁপে উঠে সরে গেল। প্লিজ না। সে খুব আস্তে বলল, ব্যথা লাগে। আমি সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিলাম। ভয় আমার বুক চেপে ধরল, কিন্তু আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। কি হয়েছে আমাকে বলো। সে বারবার দরজার দিকে তাকাচ্ছিল, যেন কেউ শুনছে। তারপর অনেকক্ষণ চুপ থেকে সে বলেই ফেলল সেই কথাগুলো যা কোনো বাবা শুনতে প্রস্তুত থাকে না। মা রূপা রেগে গিয়েছিল, আমি জুস ফেলে দিয়েছিলাম। সে বলল আমি ইচ্ছা করে করেছি। সে আমাকে ধাক্কা দিয়েছিল, আর আমার পিঠ দরজার হাতলে লেগেছিল। আমি শ্বাস নিতে পারছিলাম না। আমি ভেবেছিলাম আমি যেন হারিয়ে যাচ্ছি। এক মুহূর্তের জন্য আমি শ্বাস নিতে ভুলে গেলাম, কারণ আমি বুঝিনি তাই না, আমি খুব ভালো করেই বুঝেছিলাম। হঠাৎ পুরো ঘরটাই অন্যরকম লাগলো। দেয়ালগুলো, নিস্তব্ধতা, এমনকি বাতাসও। আমি মিস্টার ইয়াসিন সাধারণ একটা সন্ধ্যা আশা করে বাড়ি ফিরেছিলাম, কিন্তু পেলাম আমার মেয়ে মিতুকে ব্যথার মধ্যে ফিসফিস করতে, নিজের মা রূপাকে ভয় পেতে, শুধু সত্য বলার অপরাধে পরিস্থিতি আরও খারাপ হবে এই ভয়ে কাঁপতে। আর সেই মুহূর্তে আমি জানলাম এটা শুধু শুরু, কারণ যখন একটা শিশু এইসব কথা বলে, সত্য বেশি দিন লুকিয়ে থাকে না। আমি হাঁটু গেড়ে রইলাম, কণ্ঠ নরম রেখে বললাম, তুমি ঠিক কাজ করেছো আমাকে বলার জন্য মিতু। সে তখনও চোখ তুলে পারছিল না। কতদিন ধরে ব্যথা হচ্ছে? গতকাল থেকে। মাকে রূপা বলেছিলে এখনো ব্যথা করছে? সে সামান্য মাথা নেড়ে হ্যাঁ বলল। সে কি বলল? মিতু গিলে ফেলল। সে বলল আমি বাড়াবাড়ি করছি। এই কথাটা অন্য সব কিছুর চেয়েও বেশি আঘাত করল। তুমি কি তোমার পিঠ আমাকে দেখাতে পারবে? আমি আস্তে করে বললাম। সে কিছুক্ষণ দ্বিধা করল, তারপর ধীরে ধীরে তার জামাটা তুলতেই আমার চোখের সামনে যে দৃশ্যটা ফুটে উঠল, সেটা কোনো বাবার দেখা উচিত নয়। তার ছোট কোমল পিঠ জুড়ে নীলচে কালো দাগ, কোথাও ফুলে উঠেছে, কোথাও চামড়া ঘষে লাল হয়ে গেছে। দরজার হাতলে ধাক্কা লেগেছে এটা বলা খুব সহজ, কিন্তু এই দাগগুলো শুধু একটা দুর্ঘটনার না, এগুলো ছিল ভয়, ব্যথার বারবার সহ্য করার চিহ্ন। আমার হাত কাঁপতে শুরু করলো। আমি যেন নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। এতদিন ধরে আমি কোথায় ছিলাম, কি করছিলাম? আমি কি করে বুঝতে পারলাম না যে আমার মেয়েটা এমন কষ্টের মধ্যে ছিল? বাবা, মিতুর কণ্ঠটা আবার কেঁপে উঠল। তুমি রাগ করো না প্লিজ। মা বলেছে তুমি যদি জানো তাহলে তুমি আমাকে নিয়ে চলে যাবে, আর মা একা হয়ে যাবে। এ কথাটা আমার বুকের ভেতর আরেকটা আঘাত করলো। শুধু শারীরিক না, মানসিকভাবেও ওকে আটকে রাখা হয়েছে, ভয় দেখিয়ে, অপরাধ বোধ দিয়ে, ভালোবাসাকে অস্ত্র বানিয়ে। আমি গভীর শ্বাস নিলাম, নিজের ভেতরের আগুনটা লুকানোর চেষ্টা করলাম। এখন রাগ দেখালে হবে না, এখন আমার মেয়েটার পাশে থাকা দরকার। শোনো মিতু, আমি নরম গলায় বললাম,
তুমি কোনো ভুল করো নাই। আর তুমি আমাকে বলেছ এটাই সবচেয়ে সাহসের কাজ। সে ধীরে ধীরে আমার দিকে তাকালো। তার চোখে ভয় এখনো আছে, কিন্তু তার ভেতরে একটা ছোট্ট আশা জ্বলতে শুরু করেছে। আমি খুব সাবধানে তাকে কোলে তুলে নিলাম, এমনভাবে যেন তার পিঠে কোনো চাপ না পড়ে। সে একটু কেঁপে উঠল, তারপর ধীরে ধীরে আমার বুকে মাথা রাখল। আমি অনুভব করলাম সে কতটা ক্লান্ত, শুধু শরীর না, মনের দিক থেকেও। আমরা এখন ডাক্তার দেখাতে যাব, ঠিক আছে? আমি বললাম। সে একটু থেমে বলল, মা জানলে রাগ করবে। আমি এবার একটু দৃঢ় গলায় বললাম, এবার মা কি বলবে সেটা ভাবার দরকার নেই। এখন তোমার সুস্থ হওয়াটাই সবচেয়ে জরুরি। আমি ফোন বের করে দ্রুত নিকটবর্তী ক্লিনিকে কল করলাম। সময় নষ্ট করার সুযোগ নেই। তারপর আবার মৃত্যুর দিকে তাকালাম। সে আমার শার্ট শক্ত করে ধরে আছে, যেন আমি তাকে ছেড়ে চলে যাব। আমি আছি। আমি ফিসফিস করে বললাম, আমি কোথাও যাচ্ছি না। ঠিক তখনই ঘরের বাইরে দরজার শব্দ হলো। আমার শরীর শক্ত হয়ে গেল। রূপা ফিরে এসেছে। মৃত্যু একদম জমে গেল। তার হাত হঠাৎ ঠান্ডা হয়ে গেল, শরীর কাঁপতে শুরু করলো। বাবা, প্লিজ কিছু বলো না, সে আতঙ্কিত গলায় বলল। আমি এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, মৃত্যুকে কোলে নিয়ে। দরজার দিকে তাকিয়ে রইলাম। রূপা ভেতরে ঢুকলো, মুখে ক্লান্তি আর বিরক্তির ছাপ। কিন্তু আমাদের দেখে সে থেমে গেল। তার চোখ প্রথমে আমার দিকে, তারপর মৃত্যুর দিকে। কয়েক সেকেন্ডের জন্য তার মুখের অভিব্যক্তি বদলে গেল, অবাক, তারপর দ্রুত স্বাভাবিক হওয়ার চেষ্টা। তুমি এসে গেছো, সে বলল, স্বাভাবিক ভান করে। আমি কিছু বললাম না। নীরবতাটা ভারী হয়ে উঠল। কি হয়েছে, সে আবার জিজ্ঞেস করলো, এবার একটু অস্থির গলায়। আমি ধীরে ধীরে বললাম, মৃত্যুর পিঠে কি হয়েছে? এক মুহূর্তের জন্য সে থেমে গেল, তারপর হালকা হেসে বলল, ওটা, আরে ওটা তো পড়ে গিয়েছিল, ছোটখাটো ব্যাপার। আমি তাকিয়ে রইলাম তার চোখের দিকে। কোনো অপরাধ বোধ নেই, কোনো দুশ্চিন্তা নেই, শুধু এড়িয়ে যাওয়ার চেষ্টা। ছোটখাটো? আমার গলা একটু ভারী হয়ে উঠল। হ্যাঁ তো, সে বলল, বাচ্চারা তো পড়ে যাই, তুমি এত রিয়েক্ট করছো কেন? এইবার আমার ভেতরের কিছু একটা আর ধরে রাখতে পারলাম না। সে শ্বাস নিতে পারছিল না। আমি ধীরে কিন্তু তীব্র গলায় বললাম, সে ভয় পেয়েছে, সে ব্যথায় ঘুমাতে পারছে না। আর তুমি বলছো এটা ছোটখাটো? রূপা একটু বিরক্ত হয়ে গেল। ও বাড়িয়ে বলে, তুমি তো জানোই। এ কথাটা শুনে মনে হলো কেউ আমার ভেতরে আগুন ঢেলে দিল। না, আমি এবার স্পষ্ট করে বললাম, আমি জানি ও ভয় পাচ্ছে, আর ভয়টা তোমার থেকে। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। রূপার চোখে এবার একটা ঝিলিক দেখা গেল, রাগ, অস্বস্তি, ধরা পড়ে যাওয়ার ভয়, সব মিলিয়ে। তুমি কি বলতে চাচ্ছ? সে ধীরে ধীরে বলল। আমি আর কিছু বললাম না, শুধু মৃত্যুকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। কারণ আমি বুঝে গেছি এটা একদিনের ঘটনা না, এটা অনেক দিনের জমে থাকা ভয়, এবং আজ থেকে সব কিছু বদলাবে। আমি দরজার দিকে এগিয়ে গেলাম। কোথায় যাচ্ছ? রূপা জিজ্ঞেস করলো। আমি থেমে না গিয়ে বললাম, আমার মেয়েকে বাঁচাতে। তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে গেলাম। আমি দরজা খুলে বেরিয়ে আসার মুহূর্তে আমার পেছনে রূপার কণ্ঠ ভেসে এলো। কিন্তু সেই কণ্ঠ আর আগের মতো পরিচিত ছিল না। সেখানে ছিল অস্বস্তি, বিরক্তি আর সবচেয়ে বেশি ধরা পড়ে যাওয়ার ভয়। কিন্তু আমি থামিনি। আমার কোলে মৃত্যু, তার ছোট্ট শরীরটা এখনও কাঁপছে। সে আমার শার্ট শক্ত করে ধরে আছে, যেন আমি তাকে ছেড়ে দিলে সে আবার সেই ভয়ঙ্কর ঘরের ভিতরে ফিরে যাবে। বাড়ির বাতাসটা গায়ে লাগতে মনে হলো আমি প্রথমবার ঠিকমতো শ্বাস নিতে পারছি। কিন্তু সেই স্বস্তি এক সেকেন্ডও স্থায়ী হলো না। কারণ আমার মাথার ভেতর শুধু একটা জিনিস ঘুরছিল, আমার মেয়ে কতদিন ধরে এই কষ্ট সহ্য করছে, আর আমি কোথায় ছিলাম। রাস্তায় দাঁড়িয়ে আমি দ্রুত একটা রিক্সা ডাকলাম। মৃতুকে বুকের কাছে আগলে রেখে বসালাম, যেন বাইরের পৃথিবী তার শরীরকে আর কোনোভাবে আঘাত করতে না পারে। সে মাথা গুজিয়ে আমার বুকে ফিসফিস করে বলল, বাবা, মা কি রাগ করবে? আমি তার চুলে আস্তে করে হাত বুলিয়ে বললাম, আজ থেকে আর কেউ তোমাকে ভয় দেখাতে পারবে না। রিক্সা যখন চলতে শুরু করলো, শহরের শব্দ আর মানুষের ভিড়ের মধ্যে আমি নিজের ভেতরে একটা অদ্ভুত শূন্যতা অনুভব করছিলাম। মনে হচ্ছিল আমি একই সাথে অনেক দূরে চলে গেছি, আর আবারও কিছু একটা শুরু করতে যাচ্ছি। মৃত্যু আমার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করেছিল, কিন্তু তার মুখে টান টান ভাব বলছিল সে এখনও নিরাপদ বোধ করছে না। ক্লিনিকটা বেশি দূরে ছিল না, ছোট একটা প্রাইভেট চেম্বার, যেখানে একজন অভিজ্ঞ ডাক্তার বসেন। আমি পৌঁছানোর আগে ফোন করে রেখেছিলাম, তাই আমরা ঢুকতেই নার্স দ্রুত আমাদের নিয়ে গেল ভিতরে। ডাক্তার যখন মৃত্যুর পিঠটা দেখলেন, তার মুখের অভিব্যক্তি এক মুহূর্তেই বদলে গেল। তিনি আর সাধারণভাবে দেখলেন না,
বরং গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। এটা শুধু পড়ে যাওয়ার দাগ না। তিনি ধীরে বললেন, এই কথাটা শুনে আমার বুকের ভেতর আবার ঠান্ডা হয়ে গেল। তিনি সাবধানে জিজ্ঞেস করলেন, এই আঘাতটা কিভাবে হলো? আমি কিছু বলার আগে মিতু চুপচাপ বলল, দরজায় লেগেছে। তার কণ্ঠ এতটাই ছোট ছিল যে শুনে মনে হচ্ছিল সে নিজেকে বিশ্বাস করাতে চাইছে। ডাক্তার কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন। তারপর আরেকটু নরম গলায় বললেন, দরজায় লেগে এমন আঘাত সাধারণত হয় না। রুমটা ভারী হয়ে গেল। আমি মিতুর দিকে তাকালাম। সে মাথা নিচু করে আছে, চোখে পানি জমে আছে, কিন্তু ফেলছে না। সে ভয় পাচ্ছে, কারণ সে জানে সত্য বললে কি হতে পারে। আমি ধীরে বললাম, ওকে ধাক্কা দেওয়া হয়েছিল। এই কথাটা বলার পর মনে হলো আমি নিজের ভেতরের একটা বাঁধ ভেঙে দিলাম। ডাক্তার কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর শুধু মাথা নেড়ে বললেন, আপনাকে এটা রিপোর্ট করতে হবে। এটা সিরিয়াস ইনজুরি। আমি জানতাম এই কথাটার মানে কি, শুধু চিকিৎসা না, এখন বিষয়টা আরো বড় হয়ে যাচ্ছে। চেম্বার থেকে বের হওয়ার সময় মিতু আমার হাত শক্ত করে ধরেছিল। বাইরে আসতেই সে আবার জিজ্ঞেস করলো, বাবা, আমরা বাসায় যাব? আমি তার দিকে তাকিয়ে বললাম, না, আমরা এখন নিরাপদ জায়গায় যাব। সে কিছু বুঝলো না, শুধু আমার হাত আরো শক্ত করে ধরল। আমি তাকে নিয়ে সরাসরি এক পরিচিত আত্মীয়ের বাসায় গেলাম না। আমি গেলাম এমন এক মানুষের কাছে যিনি আইনি এবং সামাজিকভাবে সাহায্য করতে পারেন। আমার পুরনো বন্ধু, যিনি পারিবারিক সহিংসতা নিয়ে কাজ করেন। তার নাম শুনে মিতু একটু শান্ত হলো, কারণ সে বুঝতে পারছিল আমি এবার শুধু আবেগ দিয়ে নয়, সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছি। বন্ধু আমাকে দেখে প্রথমে বুঝে গেল কিছু একটা খুব গুরুতর হয়েছে। আমি পুরো ঘটনা ছোট না করে বলে সব খুলে বললাম, মিতুর আঘাত, তার ভয়, রূপার আচরণ, সবকিছু। সে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর বলল, তোমাকে এখনই প্রোটেকশন নিতে হবে। এটা আর ঘরের বিষয় না। এ কথাটা শুনিয়ে আমার ভিতরের সন্দেহটা নিশ্চিত হয়ে গেল। আমি শুধু একজন বাবা না, আমি এখন একজন মানুষ, যাকে নিজের সন্তানের নিরাপত্তার জন্য যুদ্ধ করতে হবে। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। রূপা। আমি কিছুক্ষণ ফোনটা দেখলাম, তারপর রিসিভ করলাম। তার কণ্ঠ ছিল ঠান্ডা, কিন্তু ভেতরে চাপা রাগ স্পষ্ট। তুমি কোথায় নিয়ে গেছো মিতুকে? সে জিজ্ঞেস করলো। আমি শান্ত গলায় বললাম, ডাক্তারের কাছে। এক মুহূর্ত নীরবতা। তারপর সে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার বিরুদ্ধে ওকে ব্যবহার করছো? এ কথাটা শুনে আমি চোখ বন্ধ করলাম, কারণ এটা ছিল সেই প্যাটার্ন দোষ অন্যের উপর চাপিয়ে দেওয়া। আমি বললাম, সে আঘাত পেয়েছে রূপা। সে হেসে উঠল, সব বাচ্চাই পড়ে যায়, তুমি এটা নিয়ে নাটক করছো। আমি এবার গলা একটু শক্ত করলাম, এটা পড়ে যাওয়ার দাগ না। তারপর আমি ফোনটা কেটে দিলাম। হাতে ফোনটা নামিয়ে রাখার পর মনে হলো আমি একটা লাইন পার হয়ে এসেছি। এখন আর পেছনে ফেরার জায়গা নেই। সেদিন রাতটা আমি মিতুকে নিয়ে ওই বন্ধুর বাসায় কাটালাম। মিতু ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ঘুমের মধ্যেও সে মাঝে মাঝে কেঁপে উঠছিল, যেন কোনো অদৃশ্য ভয় তাকে ধাওয়া করছে। আমি তার পাশে বসেছিলাম, শুধু তাকিয়েছিলাম। মনে হচ্ছিল আমি এতদিন বাবা ছিলাম, কিন্তু সত্যিকারের দায়িত্বটা আজ বুঝলাম। পরদিন সকালে যা ঘটল সেটা আমি আশা করিনি। রূপা সরাসরি সেখানে এসে হাজির হলো। তার চোখে রাগ, অপমান আর নিয়ন্ত্রণ হারানোর অস্থিরতা। তুমি আমার সন্তানকে আমার বিরুদ্ধে নিয়ে যাচ্ছ? সে প্রায় চিৎকার করে বলল। মিতু শব্দ শুনেই জেগে গেল। সে আমাকে শক্ত করে ধরে রইল। আমি ধীরে উঠে দাঁড়ালাম। এটা তোমার বিরুদ্ধে কিছু না। আমি বললাম, এটাও নিরাপত্তার জন্য। তার চোখে আগুন জ্বলে উঠল। তুমি জানো না তুমি কি করছো? সে বলল। আমি এবার শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললাম, আমি খুব ভালো জানি আমি কি করছি। আমি আমার মেয়েকে বাঁচাচ্ছি। ঘরটা এক মুহূর্তে নীরব হয়ে গেল। রূপা তাকিয়ে রইল আমার দিকে, যেন প্রথমবার বুঝতে পারছে এবার আর আগের মতো কিছু কাজ করবে না। রূপা আমার সামনে দাঁড়িয়েছিল। তার চোখে আগের দিনে সেই পরিচিত শান্ত ভাবটা আর নেই। সেখানে এখন অস্থিরতা, রাগ আর সবচেয়ে বেশি একটা ভাঙা নিয়ন্ত্রণের চেষ্টা। সে যেন নিজের অবস্থানটা ধরে রাখতে চাইছে, যেন এখনো বিশ্বাস করছে এই পুরো পরিস্থিতি তার হাতের বাইরে যেতে পারে না। কিন্তু আমি জানতাম আজ কিছু একটা বদলেই যাবে। মৃদু আমার পেছনে দাঁড়িয়েছিল। সে কিছু বলছে না, শুধু আমার শার্টের কোণা শক্ত করে ধরে আছে। তার নিঃশ্বাস দ্রুত, চোখ বড় বড় হয়ে আছে। সে জানে না কি ঘটতে যাচ্ছে, কিন্তু সে জানে এটা তার পরিচিত জগৎ না। যেখানে সে একসময় নিরাপদ ভাবত, এখন সেখানে ভয় ঢুকে গেছে। রুমে থাকা আমার বন্ধুটি শান্তভাবে আমাদের দুজনের মাঝখানে দাঁড়ালো। তার উপস্থিতি যেন পুরো পরিস্থিতিটাকে একটু স্থির করে রাখছিল। সে রূপার দিকে তাকিয়ে খুব ধীরে বলল, আপনি শান্ত হন। এটা এখন আবেগের বিষয় না।
রূপা হেসে উঠল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, বরং ছিল কটাক্ষ, আবেগ না। সে বলল, তুমি জানো না এই লোকটা কি করছে? আমার সন্তানকে আমার বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। আমি কিছু বললাম না, কারণ আমি বুঝতে পারছিলাম সে এখন সত্য শুনতে প্রস্তুত না। আমার বন্ধু আবার বলল, আমরা কাউকে দোষ দিচ্ছি না, আমরা শুধু শিশুটির নিরাপত্তা নিশ্চিত করছি। এ কথাটা বলতেই রূপার মুখ শক্ত হয়ে গেল, তার চোখ সরু হয়ে এলো। সে এক পা এগিয়ে এসে বলল, নিরাপত্তা? আমি কি আমার মেয়েকে নিরাপদ রাখি না? আমি এবার ধীরে সামনে এলাম। আমার কণ্ঠ ছিল শান্ত, কিন্তু ভেতরে আগুন ছিল। নিরাপদ রাখার মানে ভয় দেখানো না, আমি বললাম। ঘরটা হঠাৎ একদম চুপ হয়ে গেল। মিতু আমার পেছনে আরো শক্ত হয়ে ধরল। রূপা কিছু বলল না কিছুক্ষণ, তারপর হঠাৎ সে চিৎকার করে উঠল, তুমি আমাকে অপমান করছো। তুমি জানো না আমি কত কষ্ট করে ওকে মানুষ করেছি। এ কথাটা শুনে আমার বুক ভারী হয়ে গেল, কারণ কষ্ট আর ভয় এক জিনিস না। ভালোবাসা আর আঘাত একসাথে থাকতে পারে না। আমি বললাম, কষ্ট করে মানুষ করা মানে তাকে আঘাত করা না। রূপা থেমে গেল, তার চোখে এবার অন্য কিছু দেখা গেল, ভয়। ঠিক সেই মুহূর্তে আমার বন্ধু এগিয়ে এসে বলল, আমরা এখনই শিশুটির মেডিকেল রিপোর্ট, সেফটি প্রসিডিওর শুরু করব। এটা আইনি প্রক্রিয়া। এ কথাটা শোনার সাথে সাথেই রূপার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আইনি প্রক্রিয়া? সে ফিসফিস করে বলল, তুমি আমার বিরুদ্ধে কেস করবে? আমি তার দিকে তাকালাম। আমি তোমার বিরুদ্ধে কিছু করছি না, আমি বললাম, আমি আমার মেয়ের পক্ষে দাঁড়াচ্ছি। এ কথাটা যেন তাকে ভেঙে দিল। মিতু হঠাৎ আমার হাত টান দিল, বাবা, আমরা কি বাসায় ফিরব না? তার কণ্ঠ এতটাই ছোট ছিল যেন সে আশা করছে উত্তরটা হ্যাঁ হবে, যেন সবকিছু আগের মতো হয়ে যাবে। আমি নিচে বসে তার চোখের দিকে তাকালাম। না, আমি বললাম, এই মুহূর্তে তুমি যেখানে আছো সেটাই তোমার জন্য নিরাপদ জায়গা। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে করে মাথা নেড়ে আমাকে জড়িয়ে ধরল। রূপা এটা দেখে দাঁতে দাঁত চেপে বলল, তুমি আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিচ্ছ? এই কথাটা আমি অনেকক্ষণ ধরে ভেবেছিলাম। আমি ধীরে বললাম, না, তুমি নিজে ওকে দূরে ঠেলে দিয়েছ। এ কথাটা বলার পর রুমি যেন বাতাস থেমে গেল। রূপা এক মুহূর্তের জন্য কিছু বলতে পারল না। তার চোখ লাল হয়ে উঠল। সে যেন বুঝতে পারছিল না কিভাবে এই পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। আমার বন্ধু বলল, আমরা এখন মিতুর জন্য প্রোটেকশন প্রসিডিওর শুরু করব। এর মধ্যে আপনি চাইলে কাউন্সেলিং নিতে পারেন। রূপা হঠাৎ কাপা গলায় বলল, তুমি আমাকে অসুস্থ প্রমাণ করার চেষ্টা করছো? আমি এবার আর কোনো তর্কে গেলাম না, কারণ আমি বুঝে গেছি এটা তর্কের জায়গা না, এটা বাস্তবতার জায়গা। সেদিনই প্রশাসনিক প্রক্রিয়া শুরু হলো। আমি কিছু কাগজে সই করলাম, রিপোর্ট জমা হলো, আর মিতুকে সাময়িকভাবে আমার হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। সবকিছু যেন দ্রুতই ঘটছিল, কিন্তু আমার মনে হচ্ছিল আমি সময়ের বাইরে দাঁড়িয়ে আছি। সন্ধ্যার দিকে যখন সবকিছু একটু শান্ত হলো, মিতু আমার পাশে বসেছিল। সে অনেকক্ষণ চুপ করেছিল, তারপর হঠাৎ বলল, বাবা, মা কি আমাদের আর ভালোবাসে না? এই প্রশ্নটা আমি কখনো প্রস্তুত ছিলাম না। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর বললাম, ভালোবাসা থাকলেও যদি আঘাত দেয়, সেটা ঠিক না। সে আমার কথা বুঝল না পুরোটা, কিন্তু মাথা নিচু করে রইল। রাত গভীর হলো। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল আমার জীবনটা দুই ভাগ হয়ে গেছে। একদিকে ছিল আগের জীবন, যেখানে আমি ভাবতাম সব ঠিক আছে, আর অন্যদিকে এখনকার জীবন, যেখানে আমি বুঝেছি সব ঠিক ছিল না। পরদিন সকালে একটা বড় পরিবর্তন এলো। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে রূপাকে ডাকা হলো। সে এসেছিল, কিন্তু এবার তার মধ্যে আগের মতো সে আত্মবিশ্বাস ছিল না। তার চোখে ছিল ক্লান্তি আর এক ধরনের ভাঙা অহংকার। সে আমাকে একবার দেখল, তারপর মিতুকে দেখল। মিতু এবার আমার পেছনে লুকালো না, কিন্তু তার চোখে এখনো ভয় ছিল। রূপা কিছু বলল না, শুধু দাঁড়িয়ে রইল। একজন অফিসার বলল, এই মুহূর্তে শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, তদন্ত চলবে। রূপা হঠাৎ বলল, আমি খারাপ মা না। তার কণ্ঠ কেঁপে উঠল। এ কথাটা শুনে আমার বুক ভারী হয়ে গেল, কারণ আমি জানতাম খারাপ মানুষ আর খারাপ মা এক জিনিস না, কিন্তু ভুলটা ভয়ঙ্কর হতে পারে। আমি ধীরে বললাম, তুমি খারাপ না, কিন্তু তুমি ভুল করেছ। সে আমার দিকে তাকালো, চোখে পানি, কিন্তু কোনো উত্তর দিল না। সেই মুহূর্তে আমি বুঝলাম এই গল্পের শেষ এখনো হয়নি, এটা শুধু একটা শুরু। কারণ ভাঙ্গা সম্পর্ক একদিনে ঠিক হয় না, আর একটা শিশুর ভয় একদিনে মুছে যায় না। মিতু আমার হাত ধরেছিল শক্ত করে। সেই দিনের পর থেকে আমার জীবনের প্রতিটা মুহূর্ত বদলে গেল। আগের মতো আর কিছুই স্বাভাবিক রইল না।
বাইরে থেকে দেখলে মনে হতে পারে আমি এখন শান্ত, কিন্তু ভেতরে ভেতরে আমি এমন এক লড়াইয়ের মধ্যে ছিলাম যেটা কোনো যুদ্ধের চেয়েও কঠিন। কারণ এটা অস্ত্রের যুদ্ধ না, এটা বিশ্বাস, সম্পর্ক আর সত্যের যুদ্ধ। মিতু এখন আমার সাথেই থাকে। সে আগের মতো হাসে না, দৌড়ায় না, খুব বেশি কথাও বলে না। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হলো সে আর ভয় পেয়ে চুপ করে থাকে না। ধীরে ধীরে সে শিখছে তার ভয়গুলো সে বলতে পারে, তবে সেই ভয়গুলো তার ভেতরে এখনো পুরোপুরি শেষ হয়নি। রাতের বেলা সে প্রায়ই ঘুমের মধ্যে কেঁপে ওঠে, কখনো কখনো ঘুম ভেঙে আমার হাত খুঁজে নেয়। আমি তখন বুঝি তার ভেতরের আঘাতটা এখনো পুরোপুরি শুকায়নি। আমি তাকে নিয়ে থেরাপিস্টের কাছে যাওয়া শুরু করলাম। প্রথম দিন সে কিছুই বলতে চায়নি, শুধু চুপ করে বসেছিল, দেয়ালের দিকে তাকিয়ে। থেরাপিস্ট ধৈর্য ধরে কথা বলছিলেন, কিন্তু মিতু শুধু মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল, যেন নিশ্চিত হতে চাইছিল আমি এখানেই আছি কিনা। আমি বুঝতে পারছিলাম তার বিশ্বাস ভাঙতে সময় লেগেছে, আর সেটা আবার গড়তে আরও বেশি সময় লাগবে। এদিকে আইনি প্রক্রিয়া চলতে লাগলো। রিপোর্ট, স্টেটমেন্ট, সাক্ষ্য সবকিছু একটার পর একটা সামনে আসছিল। আমি ভাবিনি যে একটা পরিবার এত দ্রুত কাগজপত্র আর আইনের মধ্যে আটকে যেতে পারে। কিন্তু বাস্তবতা হলো, যখন সত্য বড় হয় তখন সেটাকে প্রমাণ করতে অনেক কষ্ট করতে হয়। রূপা প্রথম দিকে সবকিছু অস্বীকার করেছিল। সে বলেছিল আমি সব নাটক করছি। সে বলেছিল আমি তাকে অপমান করার জন্য মিতুকে ব্যবহার করছি। কিন্তু মেডিকেল রিপোর্ট, থেরাপিস্টের পর্যবেক্ষণ আর মিতুর ধীরে ধীরে বলা সত্যগুলো সব মিলিয়ে পরিস্থিতি আর তার পক্ষে থাকেনি। তবুও সে হার মানেনি। একদিন হঠাৎ সে আমার সামনে এসে দাঁড়ালো। সেটা ছিল একটা ছোট আদালত কক্ষের বাইরে। তার চোখে তখন আর আগের সে আত্মবিশ্বাস ছিল না, বরং ছিল ক্লান্তি আর ভাঙা অহংকারের ছায়া। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি খুশি এখন? আমি কিছু বললাম না। সে আবার বলল, তুমি আমাকে শেষ করে দিচ্ছ। আমি ধীরে বললাম, আমি কাউকে শেষ করছি না। আমি শুধু চাইছিলাম মিতু নিরাপদ থাকো। তার চোখ লাল হয়ে উঠল। আমি ওর মা। সে বলল, আমি খারাপ কিছু চাইনি। এ কথাটা আমি অনেকবার শুনেছি, কিন্তু আমি জানি ইচ্ছার ফলাফল এক জিনিস না। আমি বললাম, ভালো চার পরও যদি কেউ আঘাত পায় সেটা ঠিক হয়ে যায় না। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমি ওকে হারাতে চাই না। এই প্রথমবার আমি তার কণ্ঠে ভয় শুনলাম, সত্যিকারের ভয়। আমি বুঝতে পারছিলাম সে শুধু নিজের সন্তানকে হারানোর ভয় পাচ্ছে না, সে তার নিজের তৈরি করা বাস্তবতা হারাচ্ছে। আদালতের দিন এলো। সেদিন মিতুকে আলাদা করে কথা বলা হলো। আমি বাইরে অপেক্ষা করছিলাম। আমার বুকের ভেতর অস্থিরতা ছিল, কিন্তু আমি জানতাম সত্যটা এবার সামনে আসবে। যখন সে বের হয়ে এলো তার চোখে পানি ছিল। সে আমার হাত ধরল শক্ত করে। আমি কিছু বলিনি, শুধু তাকে জড়িয়ে ধরলাম। রায় ঘোষণা হলো কিছুক্ষণ পর। মিতুর কাস্টডি আপাতত আমার কাছে থাকবে। রূপাকে নির্দিষ্ট নিয়মে দেখা করার অনুমতি দেওয়া হলো, কিন্তু থেরাপি ও কাউন্সিলিং বাধ্যতামূলক করা হলো। রুমটা এক মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। রূপা কিছুক্ষণ বসে রইল, তারপর ধীরে উঠে দাঁড়ালো। সে আমার দিকে তাকালো না, সে শুধু নিচু গলায় বলল, আমি খারাপ মা হতে চাইনি। তারপর ধীরে ধীরে চলে গেল। আমি তার পেছনে তাকিয়ে রইলাম। আমার ভেতরে কোনো বিজয়ের অনুভূতি ছিল না, ছিল শুধু ভার। কারণ এই গল্পে কেউ সত্যিকারের জিতেনি। কয়েক সপ্তাহ কেটে গেল। মিতু ধীরে ধীরে একটু স্বাভাবিক হতে শুরু করলো। সে আবার ছবি আঁকতে শুরু করলো। প্রথমে শুধু ঘর আঁকত, তারপর মানুষ আঁকতে শুরু করলো। একদিন সে একটা ছবি আঁকলো, আর একটা ছোট্ট মেয়ে, তার পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে, আর চারপাশে একটা দেয়াল নেই। আমি জিজ্ঞেস করলাম, এটাকে? সে বলল, আমি আর তুমি। আমি হাসলাম, কিন্তু চোখে পানি এসে গেল। একদিন থেরাপিস্ট আমাকে বললেন সে এখন নিরাপদ বোধ করতে শুরু করেছে, কিন্তু তার মায়ের সঙ্গে সম্পর্কটা নিয়ে সে এখনো বিভ্রান্ত। আমি জানতাম এটা সহজ না। এক সন্ধ্যায় হঠাৎ রূপা দেখা করতে এলো। আদালতের অনুমতি অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য সে মৃতুকে দেখতে পারে। মৃত্যু তাকে দেখে থেমে গেল। দুজনের মাঝখানে এক অদ্ভুত নীরবতা। রূপা ধীরে বলল, হাই মিতু। মিতু কিছু বলল না, সে শুধু হাত ধরল। রূপা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে বসে বলল, আমি তোমাকে মিস করেছি। এ কথাটা শুনে মিতুর চোখে পানি এলো, কিন্তু সে এখনো কিছু বলল না। রূপা কাপা গলায় বলল, আমি ভুল করেছি, অনেক ভুল। এই প্রথমবার আমি তার কণ্ঠে সত্যিকারের ভাঙন শুনলাম। মিতু ধীরে বলল, তুমি কেন আমাকে ব্যথা দিয়েছিলে? এই প্রশ্নটা ছিল সবচেয়ে কঠিন। রূপা চুপ হয়ে গেল, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে বলল, আমি রাগ সামলাতে পারিনি। এ কথাটা বলার পর ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল।
মিতু আমার দিকে তাকালো। আমি কিছু বললাম না। সে আবার রূপার দিকে তাকালো। তার চোখে এখনো ভয়, কিন্তু তার ভেতরে প্রশ্ন আছে। সে ধীরে বলল, তুমি কি আবার আমাকে ব্যথা দেবে? এই প্রশ্নে রূপা ভেঙে পড়ল। সে মাথা নেড়ে বলল, না, আমি চেষ্টা করব না। মিতু কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে উঠে দাঁড়িয়ে আমার পাশে এসে দাঁড়ালো। রূপা বসেই রইল, চোখ নিচু। সেদিন আর বেশি কথা হয়নি, কিন্তু আমি বুঝলাম কিছু সম্পর্কে হয়তো আগের মতো আর কখনো হবে না। রাতের বেলা মিতু ঘুমিয়ে পড়ার পর আমি তার পাশে বসেছিলাম। তার মুখ এখন শান্ত, কিন্তু আমি জানি তার ভেতরের গল্প এখনো শেষ হয়নি। আমি জানালার দিকে তাকালাম। বাইরে অন্ধকার ছিল, কিন্তু দূরে আলো দেখা যাচ্ছিল। আমি ভাবলাম, সব ভাঙা জিনিস ঠিক হয় না, কিন্তু কিছু ভাঙা জিনিস নতুনভাবে বাঁচতে শিখে। আর আমার কাজ এখন সেটাই। মৃত্যুকে শুধু বড় করা না, তাকে আবার বিশ্বাস করতে শেখানো, নিজেকে, মানুষকে আর জীবনকে। সময় এগিয়ে যায়, কিন্তু কিছু কিছু সময় মানুষের ভেতরের ক্ষতকে পুরোপুরি মুছে দিতে পারে না, শুধু তার উপর একটা নতুন আবরণ তৈরি করে দেয়। আমার জীবনে ঠিক সেটাই ঘটেছিল। বাইরে থেকে দেখলে মনে হবে সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু ভেতরের গল্পটা ছিল অনেক বেশি জটিল, অনেক বেশি নীরব আর অনেক বেশি গভীর। মিতু এখন আগের থেকে অনেকটা ভালো। সে হাসে, স্কুলে যায়, মাঝে মাঝে ছোট ছোট দুষ্টুমি করে, কিন্তু তার চোখের গভীরতা এখনো বদলায়নি। সেখানে এখন একটা নীরব প্রশ্ন লুকিয়ে থাকে, যেটা সে সবসময় প্রকাশ করে না। আমি কি সত্যি নিরাপদ? আমি প্রতিদিন তাকে বোঝানোর চেষ্টা করি যে সে নিরাপদ। আমি তাকে আগের মতোই ভালোবাসা দিই, সময় দিই, তাকে শুনি, তার পাশে থাকি। কিন্তু আমি জানি শুধু কথা দিয়ে সব ক্ষত সারানো যায় না। থেরাপি চলতে থাকে। ধীরে ধীরে সে নিজের ভয়গুলো নিয়ে কথা বলতে শেখে। প্রথম দিকে শুধু ছোট্ট বাক্যে, তারপর একটু একটু করে বড় করে। একদিন থেরাপিস্ট আমাকে বললেন, সে এখন নিজের অনুভূতিগুলো চিহ্নিত করতে পারছে। এটা খুব বড় অগ্রগতি। আমি শুধু মাথা নেড়েছিলাম, কিন্তু ভেতরে একটা অদ্ভুত ভার অনুভব করছিলাম। কারণ উন্নতি হচ্ছে, কিন্তু সম্পূর্ণ শান্তি এখন অনেক দূরে। রূপার সাথে সম্পর্ক এখন একদম অন্যরকম। আদালতের নির্দেশ অনুযায়ী সে নির্দিষ্ট সময়ে মৃত্যুর সাথে দেখা করতে পারে, কিন্তু সেই দেখা আর আগের মতো স্বাভাবিক মা মেয়ের দেখা না। সেখানে এখন অনেক নীরবতা, অনেক দ্বিধা আর অনেক না বলা কথা জমে থাকে। প্রথম কয়েকবার দেখা খুব কঠিন ছিল। মিতু রূপাকে দেখলেই আমার পেছনে লুকিয়ে যেত। রূপা চেষ্টা করত কথা বলার, কিন্তু তার প্রতিটি শব্দ যেন সাবধানে মেপে বলা, যেন সে ভুল কিছু বললেই আবার সব ভেঙে যাবে। একদিন দেখা করার সময় রূপা একটা ছোট উপহার নিয়ে এসেছিল, একটা পুতুল, খুব সুন্দর, খুব যত্ন করে মোড়ানো। সে মিতুর দিকে এগিয়ে দিল। মিতু অনেকক্ষণ তাকিয়ে রইল, তারপর খুব আস্তে বলল, আমি এটা চাই না। এই কথাটা শুনে রূপার হাত থেমে গেল। তার চোখে আমি প্রথমবার সত্যিকারের ভাঙন দেখলাম। কোনো নাটক না, কোনো অস্বীকার না, শুধু বাস্তবতা। সে ধীরে পুতুলটা পাশে রেখে বসে পড়ল। তুমি কি আমাকে কখনো ক্ষমা করবে? সে জিজ্ঞেস করল। এ প্রশ্নের উত্তর সহজ ছিল না। মিতু কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আমার দিকে তাকালো। আমি কিছু বললাম না, কারণ এটা তার উত্তর দেওয়ার সময়। মিতু খুব ধীরে বলল, আমি জানি না। এই তিনটা শব্দ রূপার জন্য ছিল সবচেয়ে কঠিন। সে মাথা নিচু করে ফেলল, কিন্তু সেই মুহূর্তে আমি বুঝলাম ওটাই হয়তো শুরু, শেষ না। দিনগুলো চলতে থাকে। মিতু আবার হাসতে শিখে, কিন্তু তার হাসির মধ্যে এখন একটা সংযম আছে। সে এখন খুব সহজে কাউকে বিশ্বাস করে না। সে আগে দেখে, শোনে, তারপর ধীরে ধীরে কাছে আসে। একদিন সন্ধ্যায় আমি তাকে নিয়ে ছাদে দাঁড়িয়েছিলাম। হালকা বাতাস বইছিল। সে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে বলল, বাবা, আমি কি আবার স্বাভাবিক হতে পারবো? এই প্রশ্নটা শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, তুমি তো স্বাভাবিকই আছো, শুধু একটু বদলে গেছো। আর সেটা খারাপ না। সে আমার দিকে তাকালো। কিন্তু আমি মাঝে মাঝে ভয় পাই। সে বলল, কেউ যদি আবার রাগ করে? আমি তার মাথায় হাত রাখলাম। সব মানুষ একরকম না। আমি বললাম, আর তুমি এখন একা না। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে আমার কাঁধে মাথা রাখল। সেই মুহূর্তে আমি বুঝলাম সে আর আগের মতো ছোট মেয়ে না, কিন্তু পুরোপুরি বড় হয়নি। সে এখন মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে সে নিজের পৃথিবীটা আবার নতুন করে তৈরি করছে। রূপা ধীরে ধীরে পরিবর্তনের চেষ্টা করছে। সে কাউন্সিলিং নিচ্ছে। আমি শুনেছি সে নিজের রাগ নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হলো সে এখন কথা কম বলে, শোনে বেশি। একদিন সে আমার সাথে দেখা করতে এলো। সে অনেকটা শান্ত ছিল। তার চোখে আগের সে তীব্রতা নেই। সে বলল, আমি কি কখনো ঠিক হতে পারবো?
আমি তার দিকে তাকালাম। এই প্রশ্নটা আমি অনেকদিন আগে আশা করেছিলাম, কিন্তু তখন নয়, এখন। আমি বললাম, ঠিক হওয়া মানে আগের মতো হওয়া না, মানে ভুল না করা শিখা। সে মাথা নেড়ে বসে রইল। তারপর বলল, আমি ওকে মিস করি। আমি জানতাম সে মিতুকে বলছে। আমি বললাম, সে তোমাকে ভুলে যায়নি। এ কথাটা শুনে তার চোখে পানি এলো, কিন্তু সে আর ভাঙল না। সে শুধু মাথা নিচু করে বলল, আমি সময় চাই। আমি জানতাম সময়ে একমাত্র উত্তর। শেষ কয়েক মাসে সবকিছু অনেকটা স্থির হয়েছে। মিতু এখন আগের থেকে অনেক বেশি হাসে। সে আবার স্কুলের প্রজেক্টে অংশ নেয়, বন্ধুদের সাথে কথা বলে, কিন্তু তার ভেতরের একটা অংশ এখনো খুব সংরক্ষিত। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি এখন কি খুশি? সে একটু হেসে বলেছিল, হ্যাঁ, কিন্তু আগের মতো না। এই আগের মতো না কথাটা আমাকে অনেকদিন ভাবিয়েছে। কারণ সত্যি কথা হলো, কিছু ঘটনা মানুষকে আগের মতো থাকতে দেয় না। একদিন রাতে মিতু ঘুমিয়ে পড়ার পর আমি তার পাশে বসেছিলাম। জানালার বাইরে শহরটা শান্ত ছিল। আমি তার মুখের দিকে তাকিয়েছিলাম। সে এখন শান্ত ঘুমাচ্ছে। তার মুখে ভয় নেই, শুধু ক্লান্তি। আমি ভাবছিলাম, আমি কি ঠিক করেছি? আমি কি তাকে রক্ষা করেছি, নাকি তার জীবনকে জটিল করে দিয়েছি? এই প্রশ্নের উত্তর আমি আজও পুরোপুরি জানি না, কিন্তু আমি জানি আমি চেষ্টা করেছি। পরদিন সকালে একটা ছোট ঘটনা ঘটল। মিতু ঘুম থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরল। সে বলল, বাবা, আমি তোমাকে ভালোবাসি। এই একটা বাক্য আমার সব ক্লান্তি মুছে দিল। আমি বুঝলাম এটাই যথেষ্ট। শেষ দিনে রূপা আবার একবার দেখা করতে এলো। এইবার কোনো উপহার ছিল না, কোনো নাটক ছিল না, কোনো অভিযোগও ছিল না। শুধু একজন মানুষ যে তার ভুল বুঝেছে। সে মিতুর সামনে দাঁড়িয়ে বলল, আমি তোমার জন্য ভালো হতে চাই। মিতু তার দিকে তাকালো। তার চোখে ভয় ছিল না, কিন্তু বিশ্বাসও পুরোপুরি ছিল না। সে শুধু ধীরে বলল, তুমি চেষ্টা করো। এ কথাটাই ছিল সবচেয়ে বড় উত্তর। কারণ ক্ষমা মানে ভুলে যাওয়া না, ক্ষমা মানে আবার চেষ্টা করার সুযোগ দেওয়া। সেদিন আমি বুঝলাম, এ গল্প শেষ না, কিন্তু এটা এখন নতুন পথে যাচ্ছে, যেখানে কেউ পুরোপুরি ভেঙে যায়নি, আবার কেউ পুরোপুরি ঠিকও হয়নি, কিন্তু সবাই শিখছে বাঁচতে, বসতে, আবার শুরু করতে। শেষে আমি শুধু জানালার দিকে তাকিয়েছিলাম। বাইরে আলো ছিল, আর আমি জানতাম সব অন্ধকার স্থায়ী হয় না।